আসসালামু আলাইকুম। ম্যাথস ল্যাবে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকের পর্বে আমরা আলোচনা করব নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত পরিসংখ্যান অধ্যায়ের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আজকের পর্বে আমরা বিস্তারিতভাবে দেখব কিভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। এখানে একটি প্রশ্ন দেয়া আছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এই হচ্ছে আমাদের প্রশ্ন, অর্থাৎ একটা সারণী দেওয়া আছে যেখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 2 থেকে 6, 6 to 10, 10 to 14, 14 to 18, 18 to 22, 22 to 26, 26 to 30, 30 to 34 এবং প্রত্যেকটা শ্রেণীর গণসংখ্যা দেওয়া আছে 1, এই শ্রেণীর গণসংখ্যা 9, এই শ্রেণীর গণসংখ্যা 21, এইভাবে গণসংখ্যা দেওয়া আছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য প্রথমে আমাদেরকে এই প্রশ্নে দেয়া যে সারণীটা দেওয়া আছে, এই সারণী থেকে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি করতে হবে। তো এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা এখানে কয়টা ঘর করতে হবে, অর্থাৎ কয়টা রো এবং কয়টা কলাম করতে হবে সেটা একটু আমরা দেখব। এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা রো করতে হবে এবং নিচে সামেশন করার জন্য আরেকটা রো, অর্থাৎ টোটাল 10টা রো আমাদের করতে হবে। রো মানে হচ্ছে সারি, 10টা সারি করতে হবে এবং সবসময়ই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের 5টা কলাম করতে হবে। এই একটা কলাম, এই একটা, এই একটা, এই হচ্ছে ধাপ বিচ্যুতির কলাম এবং এটা হচ্ছে গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি। আচ্ছা, তো প্রথমে এই শ্রেণীব্যাপ্তি যেগুলো দেওয়া আছে, এই শ্রেণীব্যাপ্তিগুলা আমরা এখানে তুলে নিব। এই যে শ্রেণীব্যাপ্তিগুলো আমরা দেখে দেখে তুলে নিলাম। এখন এখানে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মধ্যমান নির্ণয়। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ, মধ্যমান নির্ণয়। তো আমরা এই মধ্যমানটা কিভাবে নির্ণয় করব? মধ্যমান নির্ণয়ের জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখো প্রত্যেকটা শ্রেণীর প্রথম সংখ্যাটাকে বলা হয় নিম্নসীমা এবং দ্বিতীয় সংখ্যাটাকে বলা হয় ঊর্ধ্বসীমা। তো মধ্যমান নির্ণয়ের জন্য আমাদের এই নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা যোগ করতে হবে এবং যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা যদি এভাবে করি, এই যে 2 আর 6, এটা নিম্নসীমা 2 এবং ঊর্ধ্বসীমা কত? 6। তাহলে 2 আর 6 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 8। 8কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাব 4। এইভাবে আমরা প্রত্যেকটা শ্রেণীর গণসংখ্যা এখানে আমরা বের করে নিব। ঠিক আছে? তারপরে গণসংখ্যা না, মধ্যমান বের করে নিব। যেমন এখানে 6 যোগ 10, 10 আর 6 যোগ করলে কত হবে? 16। 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 8 পাওয়া যাবে। ঠিক আছে? এই যে 16কে 2 দিয়ে ভাগ করে আমরা 8 পেলাম। এই যে এখানে খেয়াল করে দেখো 10 আর 14, তাই না? 10 আর 14 যোগ করলে কত হবে? 24। 24কে আমি 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 12 পাবো। ঠিক আছে? এখানে 14 আর 18, 14 আর 18 যদি আমি যোগ করি তাহলে 32 হবে। 32কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 16 পাবো। এভাবে প্রত্যেকটা শ্রেণীর নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা আমরা যোগ করব। যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান নির্ণয় করে নিব। তারপরে এইখানে আমাদের প্রশ্নে যে গণসংখ্যা দেওয়া আছে, এই গণসংখ্যাটা আমরা কি করব? বসাবো। অর্থাৎ আমাদের প্রশ্নে যে গণসংখ্যা দেওয়া আছে সেটা। ঠিক আছে? এই যে প্রশ্নে আমাদের এখানে যে গণসংখ্যাটা দেওয়া আছে না? হ্যাঁ, এই গণসংখ্যাগুলো আমরা এখানে বসিয়ে দিব। এই যে আমরা এখানে ঠিক একদম হুবহু গণসংখ্যাগুলো কি করলাম? বসিয়ে দিলাম। ওকে? আচ্ছা, তারপরে আমরা ধাপ বিচ্যুতি বের করব। ধাপ বিচ্যুতি বের করার জন্য অবশ্যই আগে আমাকে আনুপাতিক গড় নির্ণয় করতে হবে। কি বের করতে হবে? আনুপাতিক গড়। আচ্ছা, তো আনুপাতিক গড় বের করার জন্য আমাদেরকে প্রথমত দেখতে হবে এই গণসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? এখানে সবচেয়ে বড় কোনটা? এই যে 52 হচ্ছে আমাদের সবচেয়ে বড় গণসংখ্যা। ঠিক আছে?
তো 52 যেহেতু সবচেয়ে বড় গণসংখ্যা, এই কারণে আমরা এই 52 এর বরাবর, কেমন, 52 বরাবর যে মধ্যমানটা থাকবে, 52 বরাবর আমাদের যে মধ্যমানটা থাকবে, ঠিক আছে, এই মধ্যমানটাকে আমরা বলবো আনুপাতিক গড় এ। যেমন এখানে আমাদের আনুপাতিক গড় কোনটা? আনুপাতিক গড় হচ্ছে 20। ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পেরেছি। এখানে আনুপাতিক গড় কেন 20? কারণ হচ্ছে এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে 52, এবং এই 52 বরাবর যে মধ্যমান, 52 বরাবর যে মধ্যমান, এই মধ্যমানটাকে আনুপাতিক গড় এ বলা হবে। অর্থাৎ সবচেয়ে বড় গণসংখ্যা বরাবর যে মধ্যমান থাকবে, এটাই হচ্ছে আমাদের আনুপাতিক গড় এ। এবার আমরা যে কাজটা করব, এই আনুপাতিক গড় এ বরাবর ধাপ বিচ্যুতির ঘরে 0 লিখব। ঠিক আছে, আনুপাতিক গড় এ বরাবর ধাপ বিচ্যুতির ঘরে 0 লিখব, কেমন, এবং নিচের দিকে ক্রমান্বয়ে 1, নিচের দিকে আমরা ক্রমান্বয়ে 0 পরে কত আসে? 1 আসে, 1 পরে কত আসে? 2 আসে, 2 পরে কত আসে? 3 আসে, এরকম আমরা ক্রমান্বয়ে লিখলাম। এবং উপরের দিকেও সেম, -1, -2, -3, -4, অর্থাৎ ক্রমান্বয়ে 0-র পরে 1, 1, 2, 3, নিচের দিকে ধনাত্মক এবং উপরের দিকে হবে ঋণাত্মক, -1, -2, -3, -4। আচ্ছা, তারপরে আমরা যেটা বার করব, গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। একদমই সিম্পল, বুঝাই যাচ্ছে, গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি কি করতে হবে? গুণ করে দিতে হবে। তাহলে এই যে গণসংখ্যা, এটা কত? 1, এবং এখানে ধাপ বিচ্যুতি কত? -4। তাহলে 1 এবং -4 যদি আমরা গুণ করে দিই, তাহলে এটা হচ্ছে +1, তাই না? তাহলে প্লাসে আর এই মাইনাসে গুণ করলে কি হবে? মাইনাস হবে। আর 4 × 1, 4 একে 4, এইভাবে কিন্তু আমরা এখানে -4 পেয়ে গেলাম। একই রকম আমরা এই 9 × -3 গুণ করলে কত হবে? -27। তারপরে 21 × -2 গুণ করলে কত হবে? -42। এইভাবে আমরা এই প্রত্যেকটা গণসংখ্যা বরাবর ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা গুণ করে FI UI, অর্থাৎ গণসংখ্যা ধাপ বিচ্যুতি বের করব। এখানে একটা কথা বলে রাখি, মধ্যমানকে XI দ্বারা প্রকাশ করা হয়, গণসংখ্যাকে FI দ্বারা প্রকাশ করা হয়, ধাপ বিচ্যুতিকে UI দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই গণসংখ্যাগুলোর যোগফল বের করব। ক্যালকুলেটর নিয়ে এই গণসংখ্যাগুলোর যোগফল বের করব। আমাদের এখানে যোগফল বের হয়েছে 188। ঠিক আছে, আমাদের এখানে যোগফল বের হয়েছে 188। এবং এখানে আমরা যেটা করব, সামেশন FI UI, অর্থাৎ এই যে আমরা এখানে যে যতগুলো গণসংখ্যা ধাপ বিচ্যুতি পেয়েছি, এই সবগুলো আমরা কি করে দিব? সবগুলো আমরা যোগ করে দিব। ক্যালকুলেটর নিব, নিয়ে এই যে -4 থেকে শুরু করে এই 9 পর্যন্ত আমরা, 9 পর্যন্ত আমরা যোগ করে দিব। যোগ করে আমরা পাবো হচ্ছে -37, এবং এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে সামেশন বলে। আর এটা কার সামেশন করেছি? FI UI, অর্থাৎ গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতির যোগফল বের করেছি, টোটাল সবগুলোর যোগফল বের করেছি। এই কারণটা সামেশন FI UI দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের সারণী কমপ্লিট। এখন আমরা দেখব কিভাবে আমরা গড় নির্ণয় করব। তাহলে এই যে এই x এর উপরে এই চিহ্নটা দ্বারা গড় বোঝায়, ঠিক আছে, x এর উপরে এই চিহ্ন দ্বারা গড় বোঝানো হয়। তাহলে গড় x = এখানে আমরা লিখব যে অতএব গড়, এটা আমাদের এখানে টাইপিং মিস্টেকে লেখা হয় নাই, আমরা লিখব গড় x = সূত্র a প্লাস সামেশন FI UI বাই n ইন্টু h। আচ্ছা, এখানে এ কি? এ হচ্ছে আনুপাতিক গড়, এই যে আমাদের এ আনুপাতিক গড়। সামেশন FI UI এর একটা মান আছে, এই যে -37। n মানে কি? মোট গণসংখ্যার যোগফল 188। তারপরে h, এখানে যেটা আমাদের বোঝার বিষয়, আমরা যেখানে ভুল করি, এখানে এই h নির্ধারণে আমরা কিন্তু ভুল করি। আচ্ছা, আমাদের এখানে যদি আমরা h নির্ধারণ করি, এখানে কত থেকে শুরু হয়েছে? 2 থেকে 6, তাই না? 2 থেকে 6, তাহলে আমরা কি করব? এই যে আমরা কি করব? যেমন এখানে 2,
2 থেকে কত পর্যন্ত? 6 পর্যন্ত, তাই না? তাহলে 2, 3, 4, 5, 6। এই যে তাহলে এখন আমরা বলে ফেলতে কি পারি যে আমাদের h এর মান অর্থাৎ শ্রেণী ব্যবধান হচ্ছে 5? না, আমরা কিন্তু 5 বলবো না। কেন? এখানে খেয়াল করে দেখো, এখানে 2 থেকে 6 পর্যন্ত, তাই না? আবার এই শ্রেণীতে কিন্তু 6 থেকে শুরু হইছে কিন্তু। হ্যাঁ, এই শ্রেণীতে কত থেকে শুরু হইছে? এই শ্রেণীতে কিন্তু আমাদের 6 থেকে শুরু হইছে। অর্থাৎ 6টা কিন্তু আমাদের এখানেও কি? এখানেও 6 আমাদের আছে। তাহলে আমরা 6 কিন্তু, যেহেতু এই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 6, তাহলে প্রথম শ্রেণীতে আমরা কিন্তু 6 বিবেচনা করব না, অর্থাৎ 6টা আমরা ধরব না। কেমন? তাহলে আমরা কত থেকে শুরু করব? 2 থেকে 5 পর্যন্ত চিন্তা করব। কারণ 6 কিন্তু এখানে থাকলেও 6 কিন্তু এই শ্রেণীর নিম্নসীমা, অর্থাৎ এই শ্রেণীতে 6 শুরু হয়েছে। তাহলে 6 যদি আমি এখানে হিসাব করে নিই, তাহলে আবার এখানে হিসাব করতে গেলে কিন্তু আবার ডাবল হয়ে যাবে। এই কারণে 6টাকে আমি ধরব না। তাহলে আমরা কত করব? আমরা 1, ঠিক আছে, 2, এই যে 2, 3, 4, 5, ঠিক আছে? 6কে আমি গুনবো না, কারণ 6 কিন্তু আমাদের এই শ্রেণীতে আছে। এই কারণে এখানে 6 বাদ হয়ে যাবে। তাহলে আমরা কত পেলাম এখানে? 4 পেলাম, তাই না? 4 পেলাম। এই কারণে h এর মান হবে আমাদের 4। আমরা a এর মান 20 বসিয়েছি। সামেশন fi ui -37, এই যে -37, এখান থেকে আমরা -37টা বসিয়েছি। তারপরে আমরা n এর মান কত? n এর মান এই যে 188, n এর মান আমরা এই যে 188 বসিয়েছি, ইনটু দিয়েছি, h এর মান 4, এই যে আমরা 4 লিখেছি। তারপরে 20 এর জায়গায় 20 লিখেছি। এখানে এই যে প্লাস এবং এই মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে? মাইনাস হবে। তারপরে এখানে ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই যে 37 এবং 4 কি করেছি? গুণ দিয়েছি, ঠিক আছে? 37, এই 37টা এবং এই 4 আমরা গুণ দিয়েছি। গুণ দিয়ে আমরা এই এই যে 188 বা 88, এটা দিয়ে আমরা ভাগ দিয়েছি, ঠিক আছে? ভাগ দিয়ে আমরা পেলাম 0.79। তারপরে আমরা জাস্ট এই 20 থেকে আমাদের এই যে 20 থেকে 0.79 বিয়োগ করে দিয়েছি, এবং তাহলে আমাদের আনসার বের হয়ে গেল 19.21। এবং এইভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এভাবে যদি প্র্যাকটিস করো এবং এই নিয়মটা শিখে গেলে কিন্তু যে কোনো সারণী দিলেই কিন্তু আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।